ভাবের মৃত্যুর খবর শুনে মা আমাকে হাত ধরে টেনে আমার ঘরে নিয়ে গেলেন। এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নিচু করে বললেন, ঘটনা কি হয়েছিল আমার কাছে বল। তোর বাবা তো পুলিশের কাছে খবর দিতে যাচ্ছে। সুস্থ মানুষ হঠাৎ এভাবে মারা যাবে কেন? আমি মায়ের দিকে ফেল ফেল দৃষ্টিতে তাকিয়ে থাকি। ভাবের মৃত্যুর ধাক্কা আমাকে ভেতর থেকে কাবু করে নিয়েছে। এমনটা আমি কল্পনাও করিনি, কিন্তু মায়ের প্রশ্নের জবাব দিতে হবে। মাকে বললাম, আমি কিছু জানি না। ভাবি আমাকে বলেছিল জরুরি কথা আছে, এজন্যই গিয়েছিলাম। মা রাগের কণ্ঠে বললেন, জরুরি কথা শোনার সময় ছিল না? মাঝরাতে বিধবা ভাবির ঘরে এত বড় দেবর গেছে জানলে মানুষ কি আস্ত রাখবে? আমি কিছু বললাম না। মেজভাই দরজার সামনে এসে দাঁড়িয়ে আছেন। আমার চোখ পড়তেই তিনি ভেতরে এসে দাঁড়ান। মা বললেন, এখন কি করবে নিলয়? পুলিশ যদি আসে তাইলে তো রিশাদকে পুলিশ থানায় নিয়ে যাবে। মেজো ভাই বললেন, পুলিশ চাইলেই কি সব হবে নাকি? আমরা যদি মামলা না করি, অভিযোগ না করি, তাহলে তো পুলিশের কানেও যাবে না। কত মানুষই তো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা যায়। ভাই আর যুক্তি খারাপ না, কিন্তু মনের মধ্যে আতঙ্কের উৎসটা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। বাহিরে দুর্জয়ের কান্নার শব্দ পেলাম। 7 মাসের বাচ্চাকে আমার বাবার মতো মানুষ বেশিক্ষণ রাখতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। দুর্জয়কে শান্ত করার জন্য মা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাবার পর ভাইয়া আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, কাজটা ঠিক করলি না। এমন কি ঝামেলা হয়েছে যে খুন করা লাগবে? আমি যেন আকাশ থেকে পড়লাম। ভাইয়া আমার কাছে এরকম প্রশ্ন করতে পারে? আমি কেন ভাবিকে খুন করতে যাব? বরং ভাবি এমন কিছু ইঙ্গিত দিয়ে গেছেন যেগুলো সরাসরি মেজো ভাইয়ের দিকে সন্দেহ বাড়ায়। আমি ভাইয়াকে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ভাবিকে মারবো কেন? আমার সঙ্গে তো ভাবির কোনো শত্রুতা ছিল না। বরং এই বাড়ির সবার চেয়ে আমার সঙ্গে ভালো সম্পর্ক তার। সেখানেই তো সমস্যা। বেশি ভালো সম্পর্ক দিয়েই খারাপ সম্পর্ক জন্ম নেয়। আমি রাতে তোর বিছানায় প্যাকেট দেখেছি। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি চলে আসলি, সঙ্গে প্যাকেট কেন? এগুলো যদি পাশাপাশি করা হয় তাহলে এর মিনিং কি দাঁড়ায়? আমি মাথা নিচু করলাম। হঠাৎ কি উত্তর দেব খুঁজে পেলাম না। আমাকে চুপচাপ দেখে ভাইয়া নিজেই আবার বললেন, প্যাকেটগুলো কোথায়? সেগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলতে হবে। আমরা পুলিশের কাছে না গেলেও তারা নিশ্চয়ই কিছু একটা ঝামেলা করবেন। তখন প্যাকেট দেখলে পুলিশ আরো বেশি সন্দেহ করবে তোরে। আমি আমতা আমতা করে বলি, প্যাকেট কোথায় আছে আমি জানি না। রাতের শোবার সময় বালিশের সাইডে রেখেছিলাম। ঘুম ভেঙে দেখি সেগুলো সেখানে নেই। পুরো বিছানায় খুঁজেছি, কোথাও সেটা পাচ্ছি না। বন্ধ ঘরের মধ্যে কে নেবে? তুই ছাড়া তো এখানে আর কেউ থাকে না। প্যাকেট উড়ে গেছে? আমার দরজা খোলা ছিল। ভাবি ঘুমানোর সময় বলেছিলেন দরজা খুলে রাখতে। তিনি মাঝরাতে আসবেন বলেছিলেন। রাতে তুমি আসার আগে ভাবি প্যাকেটগুলো আমার কাছে নিয়ে এসেছিলেন। মেজু ভাই আরও অবাক হয়ে বললেন, তোর ভাবি এগুলো দিয়েছিল? সে এসব পাবে কই? দেখ রিশাদ, আমার সঙ্গে মিথ্যা বলিস না। মিথ্যা কেন বলবো আজব? আজকের যত ঘটনা সব ভাবিই জানেন। তিনিই আমাকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেছিলেন। রাতে খাবার পর বিছানা গুছিয়ে দরজা খুলে রাখতে বলেন। এসব কেন রেখেছে কিছু বলে নাই? না, বলতে চেয়েছিলেন, বলেছিলেন যে রাতে এসে সব বলবেন, কিন্তু তার আগেই তো মনে হয় তাকে খুন করা হয়েছে। এটা বলে আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বাইরে আশেপাশের দু একজনের শব্দ শোনা যাচ্ছে। মাঝরাত পেরিয়ে গিয়েছে, তার উপর ভীষণ ঠান্ডা। তবুও মৃত্যুর খবর জানলে মানুষ আসবেই স্বাভাবিক। ডাক্তার চাচার বাড়ি আমাদের বাড়ির পাশেই। সম্ভবত তিনিই ঘরে গিয়ে বলার পর আশেপাশে জানাজানি হয়েছে। ভাবির বাড়িতে কল দিয়েছেন মেজো ভাই। 2 গ্রাম পরে ভাবিদের গ্রাম। তার মা বাবাও নিশ্চয়ই যে কোনো সময় এসে উপস্থিত হবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, যদি তুই কিছুই না করিস, প্যাকেটের বিষয় কিছু না জানিস, তাহলে পুলিশের কাছে এসব বলার কোনো দরকার নেই। তুই যে ওই ঘরে গিয়েছিস সেটাও কাকে স্বীকার করবি না। মা বাবা আর তুই আমি ছাড়া সেটা তো কেউ জানে না। মায়ের কথা বলবো যে দুর্জয়ের কান্না শুনে মা গেছে, আর ভাবিকে ডাকাটাকি করে কোনো সারা শব্দ না পেয়ে ডাক্তার ডেকেছি। আমি তখন ভাইয়াকে বললাম, তোমার সাথে কিছু কথা আছে আমার। কি কথা? মেজো ভাবি কিভাবে মারা গেছে? লক্ষ্য করলাম প্রশ্ন শুনে ভাইয়ার মুখের ভাবভঙ্গি
কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে। কিছু সেকেন্ডের মধ্যে নিজেকে সামলে নিয়ে বললেন, কিভাবে মারা গেছে জানিস না? হাসপাতালেই তো মারা গেল। দুর্জয়ের জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলো, ডায়াবেটিসের সমস্যা ছিল, তার মধ্যে আবার স্ট্রোক করেছিল। আমি নিচু কণ্ঠে বললাম, এখানে কি কোনো ঘাপলা ছিল ভাই? মানে ভাবির মৃত্যু কি স্বাভাবিক ছিল? যেই ডাক্তার ভাবির সিজার করেছিল তিনি তো তোমার বন্ধু ছিলেন, এখানে ঘাপলা কিসের? 7 মাস আগে যিনি মারা গেছে তাকে নিয়ে তোর কৌতূহল কেন? বাড়িতে একটা মানুষ মারা গেছে, সেটা নিয়ে খবর নাই? ভাবি আমাকে মেসেজ দিয়ে বলেছিলেন মেজো ভাবি নাকি খুন হয়েছিল, সেই খুনের বিষয়ে ভাবি কথা বলতে চেয়েছিল। ভাবির কি হয়েছিল ভাইয়া? আমার প্রশ্ন শুনে ভাইয়া থমকে যান, দরজার দিকে তাকিয়ে উকি দিলেন, তারপর আবার আমার দিকে ফিরে বললেন, আমি যা জানি সবই তো বললাম। হাসপাতালে নেওয়ার পর থেকে তো তোর ভাবি আর মা হাসপাতালে ছিলেন, আমি তো সারাদিন দোকানে ছিলাম, শুধু অপারেশন করার সময় হাসপাতালে যাই, তারপর দুর্জয়ের জন্ম হলে আবার চলে আসি। একটু থেমে আবার বললেন, যদি হাসপাতালের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সেটা ভাবি আর মা ভালো জানতে পারে। এমনকি মৃত্যুর খবরটাও তো আমি দোকানে বসে পেয়েছিলাম। আমি কোনো হিসাব মেলাতে পারলাম না। সব কিছু যিনি জানতেন তিনি মারা গিয়েছেন। মারা গেছেন বা মেরে ফেলা হয়েছে সেটাও নিশ্চিত না। বাইরে কান্না শব্দ ভেসে ওঠে, ভাবির মায়ের চিৎকার শুনতে পাই। যা বললাম মনে রাখিস রিশাদ। এটা বলে ভাইয়া আমার ঘর থেকে বের হয়ে যান। ভাবির মা বাবা আত্মীয়রা আসার সঙ্গে সঙ্গে বাড়িতে গগন বিদায়ী কান্না ওঠে। আমি গিয়ে ভাবির দেহের কাছাকাছি দাঁড়াই। একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে, ঘর ভর্তি মানুষ। আমার পকেটে মোবাইলটা কেঁপে উঠল, মনে হয় কেউ মেসেজ করেছে। মোবাইল পকেট থেকে বের করে দেখি ভাবের মেসেঞ্জার থেকে মেসেজ এসেছে। আশ্চর্য হয়ে তাকাই, মেসেজ সিন করে দেখি সেখানে লেখা আছে, নেটওয়ার্ক খুব সমস্যা করছে, আমার করা সব মেসেজ তোমার আইডি থেকে ডিলিট করে দিও, এগুলো কাউকে বলো না। চারদিকে কান্নার ঢেউ, আর আমি তখন ভাবির বিছানায় তার মোবাইলটা খুঁজে বেড়াচ্ছি। আমাকে ব্যস্ত দেখে মা বললেন, কি খুঁজছিস রিশাদ? ভাবির মোবাইলটা কই মা? তোর ভাবির মোবাইল তো আজ সকালে বাজারে পাঠিয়েছে ঠিক করার জন্য। মোবাইল তো মনে হয় এখনো বাজারে। আমি আবারও গোলক ধাঁধার মধ্যে পড়লাম। ভাবের মোবাইল যদি বাজারে থাকে তাহলে তার আইডি দিয়ে মেসেজ করলো কিভাবে? মনে পড়ল দুপুরবেলায় ভাবি কল দিয়েছিল বাবার নাম্বার দিয়ে। আমাকে তখন বলেছিলেন যে তার মোবাইলে নাকি সমস্যা হয়েছে। মায়ের কাছে শোনার আগ পর্যন্ত কথাটা আমার মাথায় আসেনি। 38 মিনিটের ভয়েস রেকর্ড, এখনো পুরোটা শেষ হয়নি। এই পর্যন্ত শোনার পর রেকর্ড বন্ধ করা হলো। চারদিকে থমথমে পরিবেশ। হাতে রাখা কফির কাপে চুমুক দিলে সাজু ভাই কাছেই দাঁড়িয়ে থাকা থানার এসআই বিমল মিত্রের দিকে তাকিয়ে সাজু ভাই বললেন, রিশাতের লাশের ছবিগুলো আরেকবার দেখান তো ভাই। যে ছেলেটা এত বড় কাহিনী নিজের মোবাইলে রেকর্ড করলো, সেই ছেলেটা কিভাবে আত্মহত্যা করতে পারে? বিমল মিত্র বললেন, আমরা রিশাদকে সন্দেহ করেছিলাম, তার বিরুদ্ধে কতগুলো প্রমাণ ছিল, এজন্যই হয়তো নিজের নিশ্চিত ফাঁসি জেনেই আত্মহত্যা করেছে। সাজু মুচকি হেসে বলল, রিশাদ তো চাইলেই পালিয়ে যেতে পারত, সেই সুযোগ তার ছিল। ফাঁসি হওয়া কি এতটাই সহজ ভাই? এসআই বিমল মিত্র বললেন, এই রেকর্ডের মধ্যে রিশাদ যে বলেছে এর প্যাকেট তাকে তার বড় ভাবি দিয়েছে, এটা মিথ্যা। ওই প্যাকেট রিশাদ নিজেই তাদের বাজার থেকে কিনেছিল। প্যাকেটের কথা বলতেই সাজু বলে, প্যাকেট উদ্ধার করতে পেরেছেন? রিশাদ তো বলল সে নাকি ঘুম থেকে উঠে প্যাকেট খুঁজে পায়নি। বিমল মিত্র বলেন, প্যাকেট পাইনি, কিন্তু ঘটনার দিন রিশাদ তাদের বাজারের যেই দোকানের নাম বলেছে সেই দোকানটা সেদিন বন্ধ ছিল। তাদের পাশে আরও কয়েকজন উপস্থিত ছিলেন, রিশাদের বাবা, মেজো ভাই, প্রতিবেশী, গ্রাম্য ডাক্তার, রিশাদের ভাবির বাবা, মামা, গ্রামের মেম্বার, আরও কিছু মানুষ যাদের সবার চোখেই কৌতূহল। সবাই এসেছেন রিশাদের কল রেকর্ড শুনতে। 5 দিন আগে রিশাদের বড় ভাবি মারা গিয়েছে। গতকাল সন্ধ্যাবেলা আত্মহত্যা করেছে রিশাদ, কিন্তু রিশাদ তার মৃত্যুর আগে নিজের মোবাইলে দীর্ঘ 38 মিনিটের ভয়েস রেকর্ড রেখে গেছে।
রেকর্ড এত সহজে পাওয়ার উপায় ছিল না, যদি না রিশাদ তার টেবিলের উপর এক টুকরো কাগজে লিখে রাখতো যে আমার যা বলার সব কিছু আমি আমার মোবাইলে রেকর্ড করে রেখে যাচ্ছি। আপনারা সবাই আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। আপনাদের এই ধারণা আমাকে ভেতর থেকে খুন করেছে। মা বাবার প্রতি আমার সবচেয়ে বেশি অভিযোগ। তারা অন্তত আমাকে সাপোর্ট করতে পারত। সাজু এখানে এসেছে সকাল 11টায়। রিশাতের বড় ভাবির মামা সাজুকে গতকাল রাতে মেইল দিয়ে বিস্তারিত জানিয়েছেন। কাল রাতে তিনি সাজু ভাইকে লিখেছেন, সেদিন রাতেই খবর পেলাম আমার বোনের মেয়েটা মারা গিয়েছে। আমরা সবাই মিলে ভাগ্নির বাড়িতে গেলাম। ওদের বাড়ির প্রতিটি মানুষের কথা ছিল সন্দেহজনক। তাদের দাবি ছিল আমার ভাগ্নি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। কিন্তু আমার সন্দেহের কারণেই আমরা থানায় জানাই। পুলিশ আসে, সবার সঙ্গে কথা বলে, তারা ভাগ্নিকে নিয়ে যায়। থানা থেকে পাঠানো হয় পোস্টমর্টম করতে। পুলিশ আমাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। সবচেয়ে বেশি সন্দেহের তালিকায় সূচনার ছোট দেবর রিশাতের নাম উঠে আসে। কিন্তু সন্ধ্যাবেলা রিশাত তার নিজের ঘরে আত্মহত্যা করেছে। আমরা কিছুই বুঝতে পারছি না। থানা পুলিশ তো চলছে, তবুও আমি চাই আপনি আমার ভাগ্নের খুনিকে বের করুন। ভাগ্নিকে পাওয়া যাবে না জানি, কিন্তু তার খুনিকে শাস্তি দিতে না পারলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। আপনার আশার অপেক্ষায় থাকবো। গ্রাম বাবলাতলা, থানা মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। এসআই বিমল মিত্র খানিকটা বিরক্ত। পুলিশ এরকম খুন, ডাকাতি, মারামারি, দখলদারি, আন্দোলন ইত্যাদি সব কিছুর সঙ্গে লড়াই করেন। হাসপাতালের নার্স যেমন প্রতিদিন ডিউটির সময় রোগীর কান্না শব্দ শুনতে অভ্যস্ত, তেমন করে পুলিশও জানে এই তো জীবন। এক জায়গায় সারাদিন বসে থাকলে তাদের চলবে না। সাজু ভাই বললেন, আগে আমরা রিশাতের রেখে যাওয়ার রেকর্ডটা সম্পূর্ণ শেষ করি, তারপর বাস্তবে কি আছে, কি কি ঘটেছে সব কিছু নিয়ে ভাবা যাবে। হতে পারে রিশাত পরে সেগুলো দেখেছে, কেন আত্মহত্যা করেছে সবটাই হয়তো রেকর্ডে রয়েছে। রেকর্ড চালু করে আবারও মনোযোগ দিল সাজু। রিশাত বলছে, বাজারে যে ছেলেটা মোবাইল সার্ভিসিং এর কাজ করে, ছেলেটা আমার পরিচিত। ওর নাম সোহাগ। আমার কাছে নাম্বার ছিল। ভাবের ঘর থেকে বের হয়ে আমার ঘরে গিয়ে কল দিলাম। কলের একদম শেষ মুহূর্তে সোহাগ কলটা রিসিভ করে। কিরে, এত কল দিলি, কিছু হয়েছে? সোহাগের বাড়ি পশ্চিমপাড়া। এত তাড়াতাড়ি ভাবির মৃত্যুর খবর সে পাবে না। বললাম, ভাবের মোবাইল কি তোর কাছে? আজকে সকালে নাকি ঠিক করতে দিয়েছে। হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলটা দিয়ে আসলাম। কার হাতে দিয়েছিস? তোর ভাবির মোবাইল আর কার হাতে দেব? যার মোবাইল তার কাছেই দিয়ে এসেছি। তোর মা তখন ছিল সেখানে। আমি লম্বা দম নিয়ে বললাম, কিছুক্ষণ আগে ভাবি মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে আমরা কেউ জানি না। ভাবির মোবাইলটাও খুঁজে পাচ্ছি না। তোর ভাবি মারা গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সন্ধ্যাবেলাতেই গিয়ে দেখা করে আসলাম, আর এখন বলছিস মারা গেছে? সোহাগের কথা শুনে চিন্তা আরো বাড়ে। মোবাইলটা তো খুঁজে পাচ্ছি না। সোহাগ যদি মোবাইল দিয়ে যায় তাহলে ভাবের মোবাইল কোথায়? আর সবচেয়ে বড় কথা, মায়ের সামনে যদি সোহাগ এসে মোবাইল দিয়ে যায়, তাহলে মা একটু আগে কেন বললেন ভাবের মোবাইল বাড়িতে নেই? এসব কথা ভাবতে থাকি। তখনই মা পেছন থেকে বলে ওঠে, একটা কথা ভুলে গিয়েছি, বৌমার ফোন বাড়িতেই ছিল। বাজারে সেই ছেলেটা বাড়িতে এসে দিয়ে গিয়েছে। আমি মায়ের দিকে তাকিয়ে রইলাম। মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তিনি অপরাধীর মতো নিজেকে গুটিয়ে রাখছেন। মাকে সচরাচর এরকম ভঙ্গিতে কখনো দেখিনি। মা বললেন, মেজ বৌমাকে নিয়ে বড় বৌমা আর কি কি বলেছে রিশাত? তোর মেজ ভাইয়ের কাছে না বলিস, কিন্তু আমাকে বল। আশ্চর্য হলাম, কারণ মেজ ভাইয়ের বিষয় নিয়ে আমি শুধু মেজ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, তাকে দুবার প্রশ্ন করেছি, কিন্তু মাত্র 15-20 মিনিটের মধ্যে ভাইয়া সেই কথা মাকেও বলে দিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে মা বললেন, কিরে, কথা বলছিস না কেন? নিশ্চয়ই তোর কাছে বৌমা কিছু বলেছে। তুই এগুলো জানার পরেই তড়িঘড়ি করে বাড়িতে এসেছিস মনে হয়, তাই না? পাশে অন্য ঘরে ভাবের মা বাবা ও আত্মীয়দের কান্নায় বাতাসে আতঙ্কের ঘ্রাণ। তার মধ্যে আমরা যদি এভাবে গোপনে বারবার কথা বলি তাহলে তো মানুষ সন্দেহ করবে। এসব ভেবে মাকে বললাম, হ্যাঁ অনেক কিছু বলেছে, কিন্তু এখন সেসব বলার সময় নাই। চলো ওদিকে যাই। গিয়ে কি করব? বৌমার মামা তোর বাবার সাথে নিলয়ের সাথে কথা বলে থানায় কল দিয়েছে।
এই সামান্য কারণে পুলিশ কেন আসবে? মহিলা মানুষের লাশ একবার নিয়ে গেলে কাটাকাটি করে তারপর ফেরত দিবে। আমি মাকে বললাম, যদি ভাবিকে কেউ খুন করে তাহলে তো খুনির ধরা পড়া উচিত। আর ওনারা সন্দেহ হলে পুলিশ ডাকতেই পারেন। মা রাগের স্বরে বললেন, সন্দেহ করবে কেন? আমরা কি ওদের মেয়েকে খুন করব? নিজের সন্তান মারা যাবার পর 1 বছর পেরিয়ে গেছে, তারপরও তো তাকে এই বাড়িতে রেখেছে। মায়ের শক্ত কথার জবাবে বললাম, এমনি এমনি রাখো নাই মা। ভাবি তার মা বাবার একমাত্র মেয়ে, তাদের অনেক সম্পত্তি। তাই তোমরা চেয়েছিলে সব সম্পত্তি আমাদের হোক। এই জন্যই তো মেজ ভাই ভাবিকে বিয়ে করতে চাচ্ছিল। মা আমার দিকে তাকিয়ে রইলেন। আমি এভাবে সরাসরি মেজ ভাই ও মায়ের দিকে আঙুল দিকে কথা বলবো এটা ভাবেন নাই। আমি মাকে আস্তে করে বললাম, মা, আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভাবির ঘরে ঢোকার পরে ঘরের দরজা বন্ধ করেছিলাম, কারণ ভয় হচ্ছিল যে তুমি, বাবা, ভাইয়া যদি কেউ দেখো বা হঠাৎ চলে আসো তাহলে কেলেঙ্কারি হবে। সেজন্য আমি দরজা বন্ধ করে বাবার বিছানার কাছে গিয়ে তাকে ডাকছিলাম। তুমি তো বাবার সাথে অন্য ঘরে ঘুমাও, তাহলে বন্ধ দরজা দিয়ে তুমি ঘরের ভেতরে ঢুকলে কিভাবে? নাকি তুমি আমার আগে থেকেই ভাবির ঘরের মধ্যে ঢুকেছিলে? আমার কথা শুনে মায়ের চোখ মুখ শুকিয়ে যায়। কি উত্তর দেবেন খুঁজে পান না। আমি বললাম, ভাবিকে কি তুমি খুন করেছো মা? ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় আসল খুনি কে? রিশাতের মেজো ভাইয়া, রিশাতের মা, নাকি রিশাত নিজেই? খুনিকে জানার জন্য অপেক্ষা করুন, পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে।